শুল্ক নিয়ে 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা। বাণিজ্য ঘাটতি কমাতে বাড়ানো হবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। আগস্টে ভাঙচুর হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী 84 আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত। নারী ও অসুস্থ বিবেচনায় 9 জনের জামিন। আমরা আমাদের বক্তব্য তুলে ধরি এবং আমরা আমাদের ওই দিন 4 তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল তাদের যে ভিডিও ফুটেজ, ছবি, সেগুলি আমরা আদালতে উপস্থাপন করি। জুনে আইএমএফের ঋণের 2 কিস্তি একসঙ্গে পেতে আশাবাদী সরকার। পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজস্ব বাড়ানো ও ভর্তুকি কমানোর। নায়কের ভূমিকায় নতুন রেকর্ড গড়লেন প্রবাসীরা। 1 মাসে পাঠালেন $329 কোটি। 40 দেশের ইনভেস্টর নিয়ে কাল শুরু হচ্ছে বিনিয়োগ সম্মেলন। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক সব সংস্থার সহযোগিতা নেবে দুদক। দুর্নীতির অভিযোগ এড়াতে না পারায় পদত্যাগ করেন টিউলিপ, মন্তব্য চেয়ারম্যানের। সাবেক এমপি আফতাবের উপর আদালতে চড়াও হলেন নীলফামারীর ভুক্তভোগীরা। বিচারের দাবিতে স্লোগান। অসংখ্য মানুষকে তারা নির্মমভাবে নির্যাতন করে পঙ্গুত্ব বরণ করে দিয়েছেন। 16 বছর অন্যায়, অত্যাচার, নিপীড়নের কারণে মনের যে ক্ষোভ কিংবা জনগণের সাথে যে এই অন্যায়, মূলত এই অন্যায়ের বিচার চাই আমরা। গাজায় রক্তপিপাসু ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আরো 46 ফিলিস্তিনির মৃত্যু। 15 স্বাস্থ্যকর্মীকে হত্যার দায় স্বীকার আইডিএফের। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। বাংলাদেশি পণ্য রফতানির ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপ বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআর এ পৃথক চিঠি দেবেন বাণিজ্য উপদেষ্টা। চিঠিতে 3 মাসের জন্য সিদ্ধান্ত স্থগিত চাইবে বাংলাদেশ। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সংকট উত্তরণে যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবা আমদানি বাড়ানোর উদ্যোগ নেবে সরকার। দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মার্কিন বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য বাড়তি 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 9 এপ্রিল থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। বর্ধিত শুল্ক আরোপের সিদ্ধান্তে তৈরি হয়েছে দুশ্চিন্তা। করণীয় ঠিক করতে রোববার সচিবালয়ে নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রায় 1 ঘন্টার বৈঠকের পর জানানো হয় 48 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা। 2টা চিঠি আগামী 48 ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। আমাদের তরফ থেকে কন্টিনিউয়াসলি তাদের সাথে কথা বলা হচ্ছে। বাড়তি শুল্ক মোকাবেলায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধির দিকে জোর দেবে সরকার। এক্ষেত্রে শুধু পণ্যই নয়, আনা হবে সেবাও। তবে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আর সুযোগ নেই বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। ইউএস এর সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব, শুধু পণ্যের উপর এসে আসছে, আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো। এর একটা বোঝাপড়া হতে হবে। আমরা এইটুকু জানি যে আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসছি, এর থেকে আর কমানো যাবে না। এখানে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব। আমাদের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি
বেশ বাড়ানো সম্ভব। উদ্যোক্তারা জানান দ্রুত সময়ের মধ্যে সরকারের তরফ থেকে উদ্যোগ দরকার, তা না হলে তৈরি হবে সংকট। বাংলাদেশ থেকে অনেক সময় মনে করা হয় যে গার্মেন্ট বোধহয় একমাত্র প্রোডাক্ট যেগুলো আমাদের এক্সপোর্ট বাস্কেটে রয়েছে, কিন্তু এটা ঠিক তা না। There are other products also যেগুলো সম্পর্কে আপনারা জানেন। যে দেশের স্বার্থ আগে, সেখানে অবশ্যই বাংলাদেশের স্বার্থ মাথায় রেখে অপরচুনিটিগুলো বের করা, এবং আমরা খুবই উৎসাহিত হয়েছে আজকে মাননীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $6.2 বিলিয়ন। বড় ঘাটতি কমানোর পাশাপাশি দূর করতে হবে অশুল্ক বাধাও। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনের সময় 4 আগস্ট হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করা আওয়ামীপন্থী 93 আইনজীবীর মধ্যে 84 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন পেয়েছেন 9 জন, যাদের 8 জন নারী আইনজীবী। আরেকজনকে জামিন দেওয়া হয় অসুস্থতা বিবেচনায়। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান ওই মামলার 144 জনের মধ্যে 93 জন আইনজীবী, যাদের মধ্যে ছিলেন বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রুচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ আইনজীবী সমিতির সাবেক সদস্যরা। জুলাই আগস্ট আন্দোলনের সময় 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এই ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন। 7 এপ্রিল অর্থাৎ আগামীকাল তাদের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে। আমাদের ঢাকা বারে আইনজীবী সমিতিতে এসে আমাদের বিএনপি আইনজীবীদের যে চেম্বারগুলো ছিল, আমার চেম্বার সহ সকল চেম্বার তারা ভেঙে ফেলে এবং তছনছ করে এবং পেট্রোল দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে এবং আমাদের মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা তারা ছিনিয়ে নেয়। যারা ওই দিনের ঘটনার সঙ্গে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে মামলা করা হয়। দর্শক, এই মুহূর্তে যেতে চাই আদালত প্রাঙ্গণে। এখনও সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার মাধ্যমে জানাবো সেই খবরের বিস্তারিত। রাব্বি, আইনজীবীদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার সবাই কি এখনো রয়েছেন কিনা সেখানে? এখানে একটু বিভ্রান্তি আছে। আমি যদি বিভ্রান্তি দিয়ে শুরু করি রেজা, যে আসলে আমরা শুনতে পাচ্ছি যে বেশ কয়েকজন আইনজীবী যারা আত্মসমর্পণ করেছিল, আবেদন করেছিল, দরখাস্ত আবেদন দিয়েছিল, সেখান থেকে কয়েকজন পালিয়ে গেছে। এখন কতজন পালিয়েছে, কতজন এই মহানগর দায়রা জজ কোর্টের যে হাজতখানা আছে সেই হাজতখানায় আছে এবং এখান থেকে কতজনকে কারাগারে নিয়ে যাওয়া হবে, সেই সংখ্যাটি নিয়ে এখনো আমরা অনেকটা ধোঁয়াশে। এবং আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে পুরো দাপ্তরিক প্রক্রিয়া শেষ হবার পর, তার মানে যে আসামিগুলো, আপনি জানেন যে এখানে সব আসামি আইনজীবী এবং তারা কিন্তু এই কোর্টেই দীর্ঘদিন প্র্যাকটিস করতেন এবং তারা প্রত্যেকেই কিন্তু ঢাকা আইনজীবী সমিতির সদস্য। এবং এই আইনজীবী সমিতির সদস্যরাই কিন্তু তাদেরই সহকর্মীদের উপর কিন্তু মারধর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের উপর হামলা করা, এই অভিযোগে কিন্তু এই মামলাটি। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এই মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিল এবং সেই জামিনে থাকার পর সেটি মেয়াদ 8 সপ্তাহের একটি মেয়াদে, সেই মেয়াদটি শেষ হওয়ার আগেই আজকে আমরা দেখেছি যে প্রায় 80 জনেরও বেশি আইনজীবী তারা এই জামিন আবেদন করেন এবং তারপরে তো আদালত তাদের জামিন নামঞ্জুর করে অধিকাংশদেরই, এবং সেখানে নারী আইনজীবীদেরকে জামিন মঞ্জুর করে এবং একজন বয়স বিবেচনা একজনকে জামিন দেন, এক পুরুষজনকে। এবং এছাড়া আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি, একটু আগে কথা বলেছিলাম আসামিপক্ষ একজন আইনজীবী, তিনি যেমনটা বলেছেন যে এখানে তাদের সাথে ন্যায় বিচার হয়নি এবং যে প্রক্রিয়ায় জামিন শুনানি হয়েছে সেই প্রক্রিয়াটি নিয়েও তারা প্রশ্ন তুলেছে এবং তারা আবারও এই ন্যায় বিচারের স্বার্থে বা ন্যায় বিচার পাবেন এই আশায় তারা উচ্চ আদালতে যাবেন। আর রাষ্ট্রপক্ষ থেকে যে বিষয়টি পরিষ্কার করে বলা হয়েছে যে তারা ন্যায় বিচার পেয়েছেন এবং যারা দোষী আইনের মাধ্যমেই কে নির্দোষ বা কে দোষ করেছে বা কে নির্দোষ সেটি আইনের মাধ্যমেই প্রমাণ হবে এবং তারা আইনি ভাবে সেটি মোকাবেলা করতে চায়। এবং এখানে কিন্তু আপনি দেখেছেন যে বাদী বিবাদী দুই পক্ষই কিন্তু আইনজীবী
জি, আমরা সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হবার জন্য। যারা গুমের তদন্ত করতে গিয়েছিল তাদের টাইম বোমা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, বিচার বানচালে যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করা হচ্ছে। শিগগিরই দ্বিতীয় ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, চলতি মাসেই ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে 2 মামলার অভিযোগপত্র। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি নৃশংসতা চালানো হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে। যাত্রাবাড়ি এলাকায় চালানো গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে জমা পড়ে 38টি অভিযোগ, যার একটি ইমাম হোসেন তাইম হত্যা। আগামী 15 জুন মামলাটির প্রতিবেদন জমা দিতে বলেছে ট্রাইব্যুনাল। একই সাথে ফার্মগেটে নাফিস হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে আগামী 6 জুলাইয়ের মধ্যে। 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। জানান, স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না। সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। তদন্ত কাজ যা হয়েছে, যেদিন প্রথম দিন ফর্মাল চার্জ দাখিল হবে সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবেন। বিচার কাজের গতি বাড়াতে দ্রুতই দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার কথা বলছেন চিফ প্রসিকিউটর। একটা বিষয় আমরা মনে করি যে ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত এবং সরকারও সেই ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করেছেন। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। এদিন পৃথক 2 আবেদনে সাভারের ইয়ামিন হত্যা এবং চাংখারপুলে আনাস হত্যা মামলায় 2 পুলিশ সদস্যের 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর $239 কোটি ঋণের অর্থ ছাড়ের ক্ষেত্রে এখনও বাধা রাজস্ব আদায় পরিস্থিতি ও মন্দ ঋণ। এ নিয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে প্রশ্ন তুলেছে ঋণদাতা সংস্থাটির সফররত প্রতিনিধিরা। তবে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল বলে মনে করে IMF। এজন্য আগামী জুনে 2 কিস্তির ঋণের অর্থ ছাড় নিয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা। বলেন, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারে সন্তুষ্ট IMF। আর্থিক সংকট বিবেচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশকে $470 কোটি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে 3 দফায় $231 কোটি ছাড়ও করেছে। এক্ষেত্রে শর্ত ছিল রাজস্ব আদায় বৃদ্ধি, মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেয়া, ভর্তুকি ও মন্দ ঋণের হার কমানো। এর মধ্যে কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকায় বৈঠকে উদ্বেগ জানিয়েছে সফররত IMF প্রতিনিধি দল। পাশাপাশি মন্দ ঋণের হার কমানো ও ব্যাংক খাতের শৃঙ্খলা নিয়েও জানতে চেয়েছে IMF। কিভাবে খারাপ লোনগুলো কিভাবে করবে, অলরেডি একটা আমরা আইন ফ্রেম আউট করছি, ওগুলি নিয়ে কথা হবে। গোটা ব্যাংকিং সেক্টরের সার্বিকভাবে ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা, রিফান্ড আদায়, আর এদিকে NBR এর আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো, কি করে কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ। শর্ত পূরণ নিয়ে উৎকণ্ঠা থাকলেও বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন স্থিতিশীল বলে মনে করে IMF। দাতা সংস্থাটির এই সন্তুষ্টির কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ঋণের অর্থ ছাড়ের ক্ষেত্রে আশাবাদী সরকার। বাংলাদেশে ইকোনমি বলছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউ করার একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন স্টেবল আছে। আশাবাদী ওরা বলছে আমরা দেখবো, যাওয়ার পর তো আমি এপ্রিলে যাব, রিভিউর উপরেই তাদের রেকমেন্ডেশন। অর্থ উপদেষ্টা বলেন, দেশের বাস্তবতা বিবেচনা করে IMF-এর শর্ত পূরণে কাজ করছে সরকার। ব্যাংক রেজুলিউশন, ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে,
আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে। IMF এরও কিছু শর্ত দেয়া হয়, যেগুলো কিছু আমরা মানতে পারি, কিছু আমরা মনে করি যে আমরা হয়তো না মানলেও চলে। সে প্রেক্ষিতেই গতবার কিন্তু আমরা অর্থের কথা বলিনি, এবার ওরা আসছে, কথা বলা হচ্ছে। যদি আমরা দেখি যে আমাদের অর্থ ছাড়ের কিছু প্রয়োজন আছে, আমরা বলবো। বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনা প্রতিবেদন নিয়ে আগামী মে-জুনে বৈঠক করে ঋণের 2 কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত জানাবে IMF। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নতুন উচ্চতায় প্রবাসী আয়, $329 কোটি মাইল ফলক পার করেছে রেমিটেন্স। মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $329 কোটি, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 65% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, রমজান এবং ঈদের মাস হওয়ায় প্রবাসী আয় বেড়েছে। পট পরিবর্তনের পর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংকটে অর্থনীতি সচল রাখতে দেশের পাশে দাঁড়িয়েছেন প্রবাসীরা। জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই বাড়ছে রেমিটেন্স প্রবাহ। প্রবাসীরা প্রতি মাসে গড়ে $250 কোটি দেশে পাঠালেও সব রেকর্ড ভেঙেছে গেল মাসে। মার্চে রেমিটেন্স এসেছে $329 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 65% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উদ্বুদ্ধ করতে পেরেছেন তারা। আগেও দেশে টাকা পাঠাতো, কিন্তু সেই টাকা পাঠাতো প্রপার চ্যানেলে না। এখন তারা কিছুটা দেশপ্রেম তাদের উদ্বুদ্ধ হয়েই তারা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছে। তারা চাচ্ছে যে তাদের পাঠানো টাকাটা দ্বারা শুধুমাত্র তার পরিবার না, রাষ্ট্রও যাতে উপকৃত হয়। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে দেশে রেমিটেন্স এসেছে $2178 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 28% বেশি। সে সময় দেশে রেমিটেন্স আসে $1707 কোটি। এখন থেকে মাসে $3 বিলিয়ন ভিত্তি ধরেই এগিয়ে যেতে চাই বাংলাদেশ ব্যাংক। এজন্য দূতাবাস এবং বাণিজ্যিক ব্যাংকের সমন্বিত উদ্যোগ দরকার বলেও মনে করে নিয়ন্ত্রক সংস্থা। 3 বিলিয়নের নিচে আর নয়, এরকম স্লোগানে যদি আমরা আগাতে চাই, তবে এই 4টা গ্রুপের কম্বাইন্ড এফোর্ট দরকার। কেন্দ্রীয় ব্যাংক তো অবশ্যই, আমাদের বিদেশি দূতাবাসগুলো, কমার্শিয়াল বাণিজ্যিক ব্যাংকগুলো যারা বিদেশে বিভিন্ন এক্সচেঞ্জ হাউসের সাথে একসাথে কাজ করে, এবং মিডিয়া। ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠালে তা দিয়ে জমি কেনা সহ কোনো স্থায়ী সম্পত্তি গড়ে তুলতে পারবে না প্রবাসীরা। পরিবারের মাধ্যমে প্রবাসীদের বিষয়টি বোঝানো হচ্ছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। হুন্ডির মাধ্যমে যে টাকা দেশে পাঠাবেন, সে টাকা কোনো কনস্ট্রাকটিভ কাজে ইউজ করতে পারবেন না। আপনি টাকা পাঠাবে, তা দিয়ে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, খাওয়া দাওয়া, কাপড় চোপড়ের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু স্থাবর কোনো সম্পত্তি যদি গড়তে চান, সেটার জন্য অবশ্যই আপনার ব্যাংকিং চ্যানেলে টাকা থাকতে হবে। হুন্ডি বন্ধে প্রবাসীদের সচেতন করার পাশাপাশি সমন্বিত উদ্যোগ দরকার বলেও মনে করে বাংলাদেশ ব্যাংক। শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের একার পক্ষে সম্ভব না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতে আগামীকাল থেকে শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। 40 দেশের বিনিয়োগকারীদের নিয়ে এই সম্মেলনে থাকছে দেশি বিদেশি কোম্পানি, তরুণ উদ্যোক্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। তবে সম্মেলনে আসছেন না মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেছেন, বাংলাদেশকে বিনিয়োগের বড় ক্ষেত্র হিসেবে তুলে ধরা হবে সম্মেলনে। ব্যাংকিং খাতের কিছু সংকট বিদেশি বিনিয়োগে বাধা হবে না বলেও মনে করেন তিনি। আগামীকাল সোমবার পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর। এই বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন 40টির বেশি দেশের বিনিয়োগকারীরা। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বিনিয়োগ আসার জন্য আপনাকে একটা পাইপলাইন তৈরি করতে হবে। সেই চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সম্মেলনে দেশি কোম্পানির পাশাপাশি বিদেশি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর মধ্যে আছে যারা, স্যামসাং এর মতো বড় বড় কোম্পানিও। তবে মার্কিন ধনকুবের এলন মাস্ক এই সম্মেলনে আসছেন না। তবে তার প্রতিষ্ঠান স্টার্লিং সার্ভিস সেবা পাচ্ছে বিনিয়োগ সম্মেলন। ইলন মাস্ক সামিটে আসবেন এরকম কোনো ঘোষণা আমরা কখনোই দেইনি আসলে। ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে, বাট এটা এই সামিটে হচ্ছে না। 9 তারিখে আমরা স্টার্লিং এর ডেমো ডে বলছি। সো স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে। ইন্টারকন্টিনেন্টালে স্টার্লিং সার্ভিস প্রোভাইড করবে এবং সেটার আমরা যে আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ যে প্রোগ্রামগুলো দেখবেন, সেটা স্টার্লিংকের থ্রুতে পাওয়ার করা হবে। আমাদের সাইড থেকে যে কমিটমেন্টটা ছিল
সরকারের পক্ষ থেকে যে আমরা 90 দিনের মধ্যে ওনাদেরকে ব্যবসা করার ব্যবস্থাটা করে দিব, সেটা কিন্তু আমরা এনডিএসএ লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে ওনাদের জন্য ইটস রেডি টু গো। 4 দিনব্যাপী সম্মেলনে থাকছে দেশের তরুণ উদ্যোক্তারা, থাকবেন বিএনপি, জামায়াত, এনসিপি নেতারাও। এতে ভবিষ্যতে কেউ ক্ষমতায় এলে বিনিয়োগ নিয়ে কাজ করতে সুবিধা হবে বলেও জানান বিডা প্রধান। বলেন বাংলাদেশে বিনিয়োগ নিয়ে পুরনো ধারণার পরিবর্তন করতে চায়। দাবি করেন ব্যাংকিং ক্রাইসিসের কারণে বাংলাদেশে বিনিয়োগ কমবে না। বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিংয়ের অভাব হবে এটা একদমই মনে করি না। এই বিএনপি, জামাত, এনসিপি ওনারা প্রত্যেকেই কনফার্ম করেছেন যে ওনাদের রিপ্রেজেন্টেশন থাকবে সামিটের মধ্যে। একটা ভিউ নিয়ে আসছেন যে ওনারা যদি ক্ষমতায় আসেন বা পলিটিক্যাল গভর্নমেন্টে যদি ওনারা অংশ হন, তাহলে ওনারা বিনিয়োগ ব্যবস্থাকে কিভাবে দেখছেন এইসব ব্যাপারে ওনারা নিজেদের একটা কমেন্ট্রি তৈরি করেছেন। সেই কমেন্ট্রিগুলো ওনারা ইনভেস্টরদেরকে শেয়ার করবেন। আইএলও সহ নন মিলিটারি ইস্যুতে নাসার সাথে চুক্তি স্বাক্ষর করার চেষ্টাও থাকবে বিনিয়োগ সম্মেলনে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে একজনকে সম্মানসূচক নাগরিকত্ব প্রস্তাবও দেওয়া হবে। বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটে আপনারা জানেন যে আমাদের অনেক বিদেশি কিন্তু আছেন যারা বছরের পর বছর ধরে বাংলাদেশে আছেন, 20-25 বছর ধরে বাংলাদেশকে ওনারা অ্যাম্বাসেডারের মতো বাংলাদেশকে বিভিন্ন দেশে পরিচিতি দেওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশে বিনিয়োগ করেছেন, অনেক দিন ধরে আছেন। তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব, ওনাকে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব। আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে এক চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। আগামী 9 এপ্রিল বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর কয়েকটি দেশের বিনিয়োগকারীদের সাথে বৈঠকও করবেন প্রধান উপদেষ্টা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির মামলার আসামি শেখ হাসিনা ও তার পরিবারের 8 সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সব সংস্থার সহযোগিতা নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ করতে না পারার কারণেই টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হয়েছে। তাকে দেশে এসে মামলা মোকাবেলার আহ্বান জানিয়েছেন দুদক প্রধান। ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলাসহ তদন্ত করছে দুদক। এক্ষেত্রে তাদের দেশে ফিরিয়ে আনতেও তৎপর প্রতিষ্ঠানটি। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যিনি পলায়ন করে অন্যত্র চলে গিয়েছেন, তার জন্য আমার যে প্রক্রিয়া, সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার জন্য আমার প্রক্রিয়া একই প্রক্রিয়া। গণমাধ্যম কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এ নিয়ে কথা বলেন দুদক চেয়ারম্যান। প্রশ্নের জবাবে জানান, শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের ফেরাতে ব্যবস্থা নেবে দুদক। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী এবং আমলাদের বিদেশে পাচার করা অর্থ ফেরানোর কাজও চলছে। আমাদের আসামি অ্যাবসকন্ডিং হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সে আসামি আনার জন্য আরও প্রক্রিয়া আছে, ইন্টারপোল আছে এবং অন্যান্য যত সব প্রক্রিয়া আছে আমরা সবগুলি অনুসরণ করব। আন্তর্জাতিক প্রসিকিউটিং এজেন্সিগুলির সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা সেভাবে আগাবো। দুদক চেয়ারম্যান বলেন, সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে তার দুর্নীতির বিষয়ে আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে। এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। টিউলিপকে বাংলাদেশের আদালতে হাজির হয়ে মামলা মোকাবেলার আহ্বান জানান তিনি। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। শেখ হাসিনার মেয়ে সাইমা অজয় পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের CSR এর নামে অবৈধভাবে 33 কোটি টাকা নেওয়া হয়েছিল। এই অর্থ কিভাবে খরচ হয়েছে এর হদিস এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। CSR এর নামে আমাদের দেশে প্রচুর টাকার অপব্যবহার হয়েছে, এটা মানতে হবে এবং এগুলি আমাদের তদন্ত করে বের করা দরকার। এদিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে 65টি ব্যাংক হিসাবে 700 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পৃথক 2টি মামলা করেছে দুদক। তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। সাকিব আল হাসানের বিরুদ্ধেও অনুসন্ধান চলমান, যে কোনো সময়ে হতে পারে মামলা। সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
রংপুরে গ্রেফতার হওয়ার পর সাবেক সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারকে নীলফামারীর 2টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। নীলফামারী 1 আসনের সাবেক এই এমপিকে আদালতে আনা হবে এমন খবরে আদালত চত্বরে ভিড় জমায় ভুক্তভোগী ও সংক্ষুব্ধরা। হামলাও চালায় আফতাবউদ্দিনের ওপর। বিচারের দাবিতে দেয়া হয় নানা স্লোগান। গেল 6 মার্চ রংপুরের সেনপাড়া এলাকা থেকে আত্মগোপনে থাকা নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাবউদ্দিন সরকারকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। সে সময় তাকে রংপুরের দায়ের করা হত্যা মামলায় রংপুর জেলা কারাগারে পাঠায় আদালত। এরপর 2018 সালের নির্বাচনের সময় খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগ মামলা এবং যুবদল নেতা মাসুদ বিন আমানের দায়ের করা চাঁদাবাজি মামলায় নীলফামারী জেলা জজ আদালতে শোন অ্যারেস্টে আবেদন করেন পুলিশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে 2টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি যেহেতু শোন অ্যারেস্টের আবেদন দেওয়া হয়েছিল, তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ চিন্তা করবে বা রাষ্ট্রপক্ষ তাকে কয়দিনের রিমান্ডের আবেদন করবে। পরবর্তীতে আইনের ধাপ অনুযায়ী তাকে রিমান্ডের জন্য আমরা অবশ্যই আবেদন করব। সাবেক সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসলে তার উপর চড়াও হন ভুক্তভোগীরা। ডিম নিক্ষেপ করেন সংক্ষুব্ধরা। গাড়িতে ওঠানোর সময় মারধরের চেষ্টাও করা হয়। অনেকেই তার ফাঁসি চেয়ে আসামিবাহী গাড়ি আটকানোর চেষ্টা করেন। অসংখ্য ঘরবাড়িতে তারা আগুন দিয়েছেন, অসংখ্য মানুষকে তারা নির্মমভাবে নির্যাতন করে পঙ্গুত্ব বরণ করে দিয়েছেন। 16 বছর অন্যায় অত্যাচার নিপীড়নের কারণে মনের যে ক্ষোভ কিংবা জনগণের সাথে যে এই অন্যায়, মূলত এই অন্যায়ের বিচার চাই আমরা। অভিযোগ আছে আগুন খাওয়া বাহিনী গঠন করে স্থানীয়দের উপর নির্যাতন চালাতেন আফতাবউদ্দিন ও তার পরিবারের সদস্যরা। এসব নিপীড়নের সুষ্ঠু বিচার দাবি করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। যত অন্যায় অত্যাচার করছে এই আপনার আগের থেকে সেই 15 বছর থেকে করে আসছে এখানে, তার তো এগুলো লোকরা চাইলে বিচার চাবেই এরা, সুতরাং আমরাও তার বিচার চাই। নীলফামারীর সাবেক এই এমপির বিরুদ্ধে জমি দখল, ঘরবাড়িতে অগ্নিসংযোগ সহ নানা অভিযোগে আরও 2টি মামলা রয়েছে। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী। দীর্ঘ 9 দিনের ছুটি শেষে পুরনো কর্মচাঞ্চল্য ফিরে পেতে শুরু করেছে রাজধানী ঢাকা। যারা প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটাতে গ্রামে গিয়েছিলেন, বাস ট্রেন লঞ্চে করে ফিরছেন তারা। সকালে কমলাপুর স্টেশনে যেসব ট্রেন পৌঁছায় সবগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। আবার জরুরি কাজে যারা ঢাকায় ঈদ করেছেন তাদের অনেকেই এখন ছুটছেন গ্রামের বাড়িতে। তবে রাজধানীর বাস কাউন্টারগুলোতে তেমন চাপ দেখা যায়নি। প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে নগরবাসী। সকাল থেকেই ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। স্টেশনে নেমেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা। ছুটির পর প্রথম কর্মদিবস। সকাল সকাল ঢাকায় পৌঁছে ধরতে হবে অফিস। তাই তো রাতেই অনেকে চেপে বসেন ট্রেনে। ফলে যাত্রী চাপ ছিল অন্য দিনের চেয়ে বেশি। উপভোগ তো অবশ্যই করেছি, অনেক কষ্ট করে বাড়িতে গিয়েছি, অবশ্যই অনেক এনজয় হয়েছে, অনেক ভালো লেগেছে। এবার লোকাল ট্রেনগুলো, আন্তনগর ট্রেনগুলো সব নির্বিঘ্নে সুন্দরভাবে আমরা যাতায়াত করেছি। এবার একটু সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে এই যাত্রাটা সফল হয়েছে। মোটামুটি ভালোই ছিল, ট্রেনে গেছি, ট্রেনে আসছি। অনেক ভালো প্রোটেকশন ছিল, যে টিকিট ছাড়া এলাও না, খুবই রিল্যাক্সে যেতে পারছি। সরকারি ছুটি শেষ হলেও নতুন করে ঢাকা ছাড়ছে না অনেকেই। তাই সকলের ট্রেন যাত্রা আরামদায়ক করতে নিজেদের প্রচেষ্টার কথা জানান কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার। সব কল ট্রেনগুলো আসা এবং যাওয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছেন। এখন গতকালকে এবং আজকে এই 2 দিন আমরা বুড়িমারি এবং রংপুর এই 2টা ট্রেনে লেট পাচ্ছি। এছাড়া আমাদের আর কোনো শিডিউল বিপর্যয় নাই। ট্রেনে যাত্রী চাপ থাকলেও বাসে ছিল উল্টো চিত্র। ফলে অনেকটা বসে বসেই সময় পার করছেন বাস কাউন্টারের কর্মীরা। ভোরে সদরঘাট টার্মিনালে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো। আগের মতো ভিড় না হলেও নৌপথেও ছিল যাত্রী চাপ। শান্তিভাবে গেছি, শান্তিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছে দিয়েছে। যাওয়ার সময় খুব ভালোভাবে গেছি, আসছিও খুব ভালোভাবে। আগে থেকে আইনশৃঙ্খলার বাহিনীগুলো খুব ভালো হয়েছে। চাপ কম থাকায় এবার আরামদায়ক ভ্রমণের কথা জানান যাত্রীরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ভাইবোন সহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে কুতুপালং পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় জামায়াতের আমির নাজির হোসেনের ছেলে আবদুল্লাহ আল মামুন এবং তার প্রতিপক্ষ চাচাতো ভাই বোন আব্দুল মান্নান ও শাহিনা বেগম। স্থানীয়রা জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে সংঘাত হয়। হামলা পাল্টা হামলায় আহত হয় বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে জোরদার রয়েছে নিরাপত্তা। চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার তাসিন হত্যা মামলায় পুনরায় সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই মামলায় গত 16 মার্চ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মফিজ উদ্দিন জানিয়েছেন, তাহসিন হত্যা মামলায় পুনরায় সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিশ্বব্যাপী নিন্দা, সমালোচনা, বিক্ষোভ উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তপিপাসা দিনকে দিন যেন বেড়েই চলেছে। শিশু ও বেসামরিকদের মৃত্যুর মিছিল আর স্বজনদের আহাজারিতে গাজায় বাতাসে এখন শ্বাস নেওয়াও কঠিন। গাজায় রেড ক্রিসেন্টের আলোচিত 15 স্বাস্থ্যকর্মীকে নির্মমভাবে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। গত 24 ঘণ্টায় নির্বিচার বোমাবর্ষণে মৃত্যু হয়েছে আরও 46 ফিলিস্তিনির। পৃথিবীর মানচিত্র থেকে গাজার অস্তিত্ব মুছে যাওয়া হয়তো আর কিছু সময়ের ব্যাপার। ইসরায়েলি বাহিনীর নৃশংসতার আরও একটি প্রমাণ। আলোচিত 15 ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীকে নির্মমভাবে হত্যার ভিডিও প্রকাশিত হওয়ার পর থেকে সারা বিশ্বে চলছে নিন্দা সমালোচনার ঝড়। গেল 23 মার্চ রাফার কাছাকাছি স্থান থেকে নিখোঁজ হন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির 15 স্বাস্থ্যকর্মী। 1 সপ্তাহের বেশি সময় পর তাদের মরদেহ উদ্ধার করা হয় গাজায় একটি গণকবর থেকে, যেখানে এক স্বাস্থ্যকর্মীর মোবাইল ফোনে পাওয়া যায় তাদের মৃত্যুর আগ মুহূর্তের দৃশ্য। অন্ধকারে ভুলবশত এই হামলা হয়েছে বলে দাবি নেতানিয়াহু প্রশাসনের, কিন্তু রেড ক্রিসেন্টের প্রকাশিত ভিডিওতে দেখা যায় এমার্জেন্সি লাইট জ্বালিয়েই চলছিল গাড়িগুলো, যাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল রেড ক্রিসেন্টের লোগো। ইতিহাসে নজিরবিহীন নৃশংসতার সাক্ষী গাজায় এমন হৃদয় বিদারক কাহিনীর গল্প যেন শেষ হবার নয়। বর্বরতা, নির্মমতা কিংবা গণহত্যা, কোনো শব্দ দিয়েই এই ছোট্ট উপত্যকার চলমান আগ্রাসনকে সংজ্ঞায়িত করা কঠিন। গত 18 মাসে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 50,000, যার মধ্যে 17,000ই শিশু। আহত হয়েছে 1,15,000-এর বেশি। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকাটির 90% মানুষ। হামলার ভয়াবহতায় নিরাপদ আশ্রয়ের খোঁজে উপত্যকার এক মাথা থেকে আরেক মাথায় ছোটাছুটি করছেন বাসিন্দারা। কিন্তু নিরাপদ আশ্রয় বলে কিছুই অবশিষ্ট নেই গাজায়। 360 বর্গ কিলোমিটার আয়তনের গোটা উপত্যকায় এখন সমাধিক্ষেত্র। ঘুম থেকে পরের দিন উঠতে পারবো কিনা জানি না। যে জায়গাতেই যাই না কেন সেখান থেকে চলে যেতে হবে বলে ইসরায়েলিদের লিফলেট পাই। এর কিছু সময়ের মাঝেই আবার হামলা। গেল মার্চে যুদ্ধবিরতির শর্ত ভাঙার পর থেকে ইসরায়েলি হামলার পরিধি এবং নৃশংসতা ছাড়িয়েছে সব সীমারেখা। রাফাকে বিচ্ছিন্ন করতে দক্ষিণ গাজায় তৈরি করা হয়েছে মোরাক নিরাপত্তা করিডোর। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।